কেন 5 আগস্টের পরে এতদিন লাগলো তারেক জিয়ার আসা? এই মুহূর্তে পুলিশের উপর যা হচ্ছে এটা হাতে তুলে নিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এবং গণভোটের রেসপেক্টের প্রতি যে অ্যাপ্রোচ সরকার নিয়েছে, দিস ইজ নট গুড। 11কে বিএনপি ওন করে, জামাতও ওন করে, তারা 8 সালে ভোটে গেছে না। 32 নাম্বারকে কারণে অকারণে কি আছে 32 নাম্বারের মধ্যে আপনি বলেন? কে আগে করেছে, কে কার নামে করেছে, ডাইরেক্ট করেছে কিনা, রেডিওতে শুনেছে কিনা। হায় হায়, পুলিশ হত্যার বিচারের বিষয়ে আইজিবি সাহেব যে কথা বলেছেন এটা উনি বাস্তবায়ন করতে পারবে না। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে আপনি টিকতে পারবেন বেশিক্ষণ না, আপনি জুলাইয়ের পক্ষে বিপক্ষে বলে বেশিক্ষণ টিকতে পারবেন। দেখেন, যে যার কথা আপনি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে তো আসলে কথা কখনোই কম বলে না এবং তাকে কিছুক্ষণ কথা বলতে দিলে অনেক কথা বের হয়ে যায়। কথাটাকে আমি সত্য অসত্যতা যাচাই করছি না, যাচাই করছি যিনি কথাটা বলেছেন ওই জায়গা থেকে যেহেতু কথা বলেছেন, আমি মনে করি যে এই কথার সম্পূর্ণ উত্তরটা সেই দিতে পারবে। তাকে রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, তাকে রাষ্ট্র, আমরা এটার যেহেতু বিপক্ষে, কোনো ডিপ স্টেট তো থাকার কথা না, একটা স্টেটের মধ্যে ডিপ স্টেট, আমি শুধু শুনি যেহেতু একটা ক্লু পাওয়া গেছে, তাই আমরা মনে করি যে তাকে সার্চ করা হোক, সেই কথাটা সত্যতা বলবে, যে কোনোভাবে বলবে, হোক সে রাজসাক্ষী হিসেবে বলুক, আর না হয় সে বিরোধী দলের একজন প্রতিনিধি হিসেবে বলুক, যেভাবেই হোক আমি মনে করি কথাটা হালকাভাবে কথাটাকে ছেড়ে দেওয়া উচিত না। এ বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া তো আমরা দেখছি না। সরকার তো আসলে অনেকটা ডার্কেই ছিল, সরকার তো আর ক্ষমতায়ও ছিল না, বিরোধী দলেও ছিল না সেই মুহূর্তে। সরকার তো এই ব্যাপারে বলতে পারবে না, সরকার বলতে পারবে জনগণের বলার উপর। যারা ওই মুহূর্তে ছিলেন তারা তাদের আপনার প্রতিনিধিরা, আমি শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটাই বলবো না, তার আশেপাশে যারা ছিলেন তখন, আমরা অনেক টকশো করেছি তাদের সাথে, তারাও কিন্তু অনেকে এই কথাটা বলেছেন যে কেন শেখ হাসিনা থাকলে ক্ষমতায় 2029 সাল নাগাদ থাকতো, আমরা মনে করি এই পর্যন্ত থাকবে ওই সরকার। কেউ কেউ তো বলতো 10 বছর, 20 বছর, 50 বছরে এই সরকারকে দেখতে চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যখন কথা বলতেন, যেহেতু সংসদ ছিল না, অনেক কিছু ছিল না, আমি টকশোর কথাই ধরি, বলতেন, অনেকেই বলেছেন যে 2029 সাল নাগাদ আজকের যারা বিরোধী দল তাদের সাথে যারা অ্যালায়েন্স করেছেন বা বিরোধী দল তারা বলেছেন এরকম। তা আমি মনে করি এই তারা কি বলেছেন ওটা সন্দেহের উপর বলা হয়েছে, কিন্তু আসিফ মাহমুদ যে কথা বলেছেন সেটা কিন্তু সন্দেহ না, সে কিন্তু একদম দাড়ি দিয়ে কথা বলেছেন যে তাদেরকে বলা হয়েছিল। তাহলে কে বলেছিল, কিভাবে বলেছিল, তারা কেন ছাড়লো, তাদের দেশপ্রেম, একথা অবশ্যই বলেছে সে যে আমরা নির্বাচন চেয়েছি বা আমাদের দেশপ্রেম আছে, কিন্তু কে বলেছে যে সম্প্রতি অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু কিচেন ক্যাবিনেটের একটা কথা বলেছেন, সেটি কি আসলে ডিপ স্টেট ছিল কিনা? সাখাওয়াত সাহেবের কথা, এই কথাগুলো যদি আপনি সাজান, এবং আজকের যারা বিরোধী দলে যারা আছে, আমি সরাসরি বিরোধী দলের কথা বলছি না, অ্যালায়েন্সের কথা বলছি, যারা এই কথাগুলো বলতেন তাদের কথা সাজালে তো একটা হিসেব আসবে, অ্যাপ্রক্সিমেট। আমরা একটা অঙ্ক করি কিভাবে, মনে করি দিয়ে শুরু করি, কিন্তু শেষে কিন্তু আর মনে করি না। তো ওই হিসাবটা আসলে সরকার যদি মনে করেন, আমি মনে করি সরকার করবেন কিনা আমি জানি না, কারণ সরকারের সামনে অনেক কাজ, সরকার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যদি সরকার মনে করেন যে এই ধরনের কথা বাড়তেই থাকবে, আমি মনে করি এটার একটা বিহিত হওয়া দরকার, মনে করাটা শেষ পর্যন্ত অঙ্কে যেমন মনে করা শেষে প্রমাণিত হয়, সেটা আসলে প্রমাণিত হতে পারে না, হতে হবে। নইলে এই কথাগুলো কেন আসলো, কিভাবে আসলো, হঠাৎ আসে নাই। একটা আসিফ মাহমুদের বয়স যতই কম থাকুক না কেন, শেষ একটা অনেক বড় মন্ত্রণালয় চালিয়েছে, একটা না একের অধিক মন্ত্রণালয় চালিয়েছে, একটা দলের সে মুখপাত্র হিসেবে কাজ করছে। সো আমি তাকে এত হালকা করে নিচ্ছি না, তো তাকে ধরলে আমার মনে হয় আজকে সম্পৃক্ততা থাকতে পারে। তা আসলে কি সেটাই এখন মনে হচ্ছে কিনা? দেখুন, 3টা ফার্সিক্যাল ভোট শেখ হাসিনার সময় হয়েছে, 14, 18, 24। 3টা ভোটের পরে একটা আন্দোলন হবে, এটা খুবই ন্যাচারাল।
সেই আন্দোলনটা হচ্ছিল না বাংলাদেশে, বিকজ রাষ্ট্র এত শক্তিশালী হয়ে গিয়েছিল, রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী হয়েছিল, প্র্যাকটিক্যালি আন্দোলন করার জন্য ফ্রি মিডিয়া, ফ্রি জুডিশিয়ারি, ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, নিউট্রাল ইসি কোনোটাই ছিল না, সব এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল। সেখান থেকে অর্গানিক কোনো আন্দোলন সূত্রপাত হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আন্দোলন যে হতো না হবে এটা তো ইমিনেন্ট ছিল। আন্দোলন শুরু হয়েছে কোটা বিরোধী দিয়ে, শেষ হয়েছে শেখ হাসিনার পতনের মাধ্যমে, পরবর্তীতে গেছে ভারতের বিরোধিতার বিরুদ্ধে, অনেক কিছু ডাইমেনশন চলে গেছে। তো কোনটা প্রথমে কোনটা শেষে বোঝা মুশকিল। ডেফিনেটলি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনে ছিল, এটা আমরা নিজের চোখে দেখেছি। আমি নিজেও আন্দোলনের সময় মোটরসাইকেলে ঘুরেছি। হয়তো বা পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন পরিকল্পনার পার্ট থাকতে পারে, এটা থাকাটাই স্বাভাবিক। তাদের প্রোটেকশনও দরকার ছিল। শেখ হাসিনার আমলে এত লোককে গুম করা হয়েছে, চট করে তো এদেরকে গুম করা হয়নি। এত লোককে গুলি করে মারা হয়েছে, এদেরকে করা হয়নি। তো সেখানে কৌশলও ছিল, আন্দোলন তো কৌশল ছাড়া হয় না। নাও ডিপ স্টেট কি আমি জানি না, এই শব্দটা তো আকাশে বাকাশে ঘুরছে। একটা তত্ত্ব হচ্ছে যে বহুদূর আমেরিকা থেকে বহু দূরে কোনো একটা দ্বীপে কেউ একটা ঘাঁটি করতে যাচ্ছে আমেরিকা, এটা একটা পরিকল্পনা। সেই দ্বীপ গভীর সমুদ্রে কোনো একটা ঘাঁটি, সেটার পরিকল্পনা, এটা অনেকে বলেছে। আসলে বাংলাদেশের রাজনীতি 91 সালের পরে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরই সবসময় ছিল। যদি আপনি ইতিহাস দেখেন, রোম একসময় সারা বিশ্বে জুলিয়াস সিজার বা রোমানরা ব্যালেন্সিং ফ্যাক্টর, তারা তাদের কলোনিগুলো বা রাজ্যগুলোর মধ্যে ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করতো। যেখানে কোনো অন্যায় হতো তারা তাদের পক্ষ নিত, রাজাবাদ সেটেলমেন্ট করে দিত। দীর্ঘদিন রোমের পোপ এই দায়িত্ব পালন করত। 30 বছর যুদ্ধ হলো ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের মাধ্যমে, ট্রিটি অফ ওয়েস্টফিলিয়া হলো 1648। তারপর থেকে ব্রিটেন ব্যালেন্সিং ফ্যাক্টর। ইউরোপে যখন যে দেশ দুর্বল, শক্তিশালী দেশ অ্যাটাক করলে সে দুর্বল দেশের পক্ষ নিত। দীর্ঘদিন আমেরিকা এই রোলটা প্লে করেছে। কোল্ড ওয়ার পিরিয়ডে কোনো দেশে যেন হঠাৎ করে কমিউনিজম রাইজ না করে। হ্যাঁ, এই যে বাংলাদেশে যেমন দেখা গেছে 71-এর পরে জাসদ খুব শক্তিশালী হলো, জাসদকে কি নির্মমভাবে কিন্তু ক্রাশ করা হয়েছে, খুব নির্মমভাবে। তাহেরের ফাঁসি, হ্যাঁ, ওয়ান অফ দ্য রিজন। সিরাজ শিকদারের গুলি করে মেরে ফেলা একদম অন দ্য স্পট। তো এগুলো তো অবশ্যই কমিউনিজমকে কমব্যাট করার জন্যই সেই সময় করা হয়েছিল। এখন 1/11-এর সময় 2006 সালে বা 5 সালে এসে দেশের ব্যালেন্স নষ্ট করে ফেললো বিএনপি এবং জামাত। তারা 1,28,00,000 ভুয়া ভোটার করলো। তারা ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার হেড করলো। তারা KM হাসানকে তার আগে হেড করার জন্য সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 67 বছর করা হলো শুধুমাত্র KM হাসানকে করার জন্য। KM হাসান ইজ এ ভেরি গুড ম্যান, আমরা যে কোর্টপাড়ায় আছি আমরা জানি। তার ক্যারিয়ার খুবই আনইম্পেকেবল। উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলেন, কিন্তু জাজ হিসাবে, লয়ার হিসাবে তার রেপুটেশন খুব হাই ছিল। কিন্তু ওনাকে করার জন্য যখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন আওয়ামী লীগ সহ বিরোধী দল কেউ সেটা মানতে রাজি হলো না। উনিও ভদ্রতাবশত বললেন আমি আর হব না। তো তখনই তো এলোমেলো হয়ে গেছে। তখন বাংলাদেশে, তার আগে বাংলাদেশে একটা ক্লাব ছিল, ইনফর্মাল ক্লাব, টুসডে ক্লাব অথবা ওয়েডনেসডে ক্লাব। মানে কি হতো সেখানে? হ্যাঁ, সেখানে বাংলাদেশের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকান কান্ট্রি, আমেরিকা, ইউকে, তারা তাদের অ্যাম্বাসেডররা রেগুলার বেসিসে একটা ক্লাবে বসতো যে বাংলাদেশে কি হবে। এইটা 5 সাল বা, এটা ওপেন সিক্রেট, কিন্তু আমি এই জন্যই মানে লাইভে বলছি। আপনার তারা রেগুলার বসে বাংলাদেশের নেক্সট গভর্নমেন্ট কী হবে, ফরমেশন কী হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট কী হবে, মানে তখন থেকে ডিপ স্টেটের একটি চর্চা শুরু হয়েছে। ইভেনচুয়ালি 1/11 হলো, এটা তাদের প্রোডাক্ট। 1/11 তাদের প্রোডাক্ট, এবং সে 1/11 কতদিন থাকবে সব কিছু তারা সেই সময় নিয়ন্ত্রণ করেছে। এটা কারণও আছে, বাংলাদেশের ইকোনমি তাদের উপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশে অনেক কিছুই তাদের উপর ডিপেন্ডেন্ট। এবং বিরোধী দল যখনই যে বিরোধী দল হয়, সে কিন্তু তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। যে আওয়ামী লীগ এই টুসডে ক্লাবের ওপর 2005 সালে ফুললি ডিপেন্ডেন্ট ছিল, এবং আওয়ামী লীগের একটা বিশাল অংশ এই টুসডে ক্লাবের অ্যাম্বাসেডরদের সাথে রেগুলার যোগাযোগ রাখতো, ভিডিও দেখাতো, আওয়ামী লীগের নির্যাতনের সব কিছু দেখাতো। সেই আওয়ামী লীগ আবার 10-11 সালে বলা শুরু করলো যে বাংলাদেশের ব্যাপারে কেন অ্যাম্বাসেডররা নাক গলাবে। তারা বলল কাজের মেয়ে মজিনা। তারপরে তো এক অ্যাম্বাসেডার গাড়ি অ্যাটাক করলো, তারা গাড়িতে ডিম ছুঁড়ে মারলো। তো ওই যে সরকারি দলে থাকবে, সে এই ডিপ স্টেট বলেন, টুসডে ক্লাব বলেন, বিদেশিদের ইন্টারফারেন্স পছন্দ করবে না। যে বিরোধী দলে থাকবে, বাংলাদেশের রাজনীতিটা এরকম হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। খুবই চেষ্টা করছে ইউকে আমেরিকার সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য। এটা আমরা বিভিন্ন টেসবুকেও দেখছি, তারা মিটিং করছে। খুব সময় হাউস অফ কমন্সও একটা মিটিং করেছে। তারা চাচ্ছে আমেরিকা যেন বলে বাংলাদেশের সকল দল রাজনীতি করুক, এই বিষয়ে তারা আমেরিকান সাপোর্ট চাচ্ছে। চাওয়াটাই খুব স্বাভাবিক। দুঃখজনক হলো যেটা, যে আমরা 4টা দল 5টা দল মিলে কি এই জিনিসগুলো নিজেরা সেটেল করতে পারি না? আমরা কি বলতে পারি না যে আমাদের ইস্যুগুলো, যেটা ভারতের সবাই আমরা সমালোচনা করি, কিন্তু এই বিষয়ে কিন্তু ভারত ঈর্ষণীয়,
তাদের 3-4টা রাজনৈতিক দল মিলে বিদেশের কেউ সেটা নাক গলাতে পারবে না। রাশিয়া থেকে ভারত তেল কিনবে, এটা নিয়ে কিন্তু রাহুল গান্ধীর কোনো মন্তব্য নাই। খালেদা জিয়াকে 2 বছর জেলে রেখেছিল, রাজনৈতিক পরিবেশটা নষ্ট করে ফেলেছে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সকলে মিলে একত্রে কেন সমাধান করতে পারি না? ধন্যবাদ আপনাকে। জনাব শিশির মনি, একটু আসতে চাই আপনার কাছে। নীলুফা চৌধুরী মনি আপা যেটা বলছিলেন যে কেউ কেউ এই সরকারকে 20 বছর বা 50 বছর ক্ষমতায় দেখতে চেয়েছিল, কিন্তু ডিপ স্টেট তো একটি স্ট্র্যাটেজি দিয়েছিল যে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা একটি স্ট্র্যাটেজি দিয়েছিল। সেটি তাহলে কেন বাদ দিয়ে নির্বাচন দিল অন্তর্বর্তী সরকার, বা কেন তারা সেটি বাদ দিল? তারা তো থাকতে চাইলে তো 29 পর্যন্ত থাকতে পারতেন। দেখেন, আমরা বলছি না ডিপ স্টেট, তাহলে ডিপ স্টেট কি? স্টেট তো একটা আছে, তো বাংলাদেশ তো এটা। যখনই আপনি বলবেন স্টেট, তখন বলতে হবে যে এটার 3টা অর্গান আছে। একটা জুডিশিয়ারি আছে, একটা পার্লামেন্ট আছে, একটা এক্সিকিউটিভ আছে। আমাদের দেশে কি এগুলো প্রপারলি ফাংশন করে? যখন প্রপারলি ফাংশন করে না, তখন আদার কনসিডারেশন আসে। ধরুন আমাদের দেশের ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হতো, আমরা একে অন্যের বিরুদ্ধে এই আননেসেসারি কেওয়াস ক্রুয়েলটিতে না যেতাম, আজকে ডেমোক্রেসি কত ম্যাচিউরড ডেমোক্রেসি হতো। আজকালকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন নাই যে বাংলাদেশে আসাটা শুধু আমার উপর নির্ভরশীল না? জি, এটা তিনি ওটা কি? বলেছিলেন। জি, ওইটা কি? আপা জবাব দিবেন। ওটা কি আমরা আজও জানতে পেরেছি শিখে যে ওনার উপর নির্ভরশীলতার বাইরে কি জিনিস ওনাকে বাধাগ্রস্ত করেছে? 5ই আগস্ট এদেশে হয়েছে 2024 সালে। 24 সাল গেল, 25 সাল গেল। কোয়েশ্চেন, সিরিয়াস কোয়েশ্চেন, কিন্তু সেটাও লুক ইনটু করবেন। কে, কারা, কোথা থেকে? এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। কিভাবে একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ যখন গোলমাল করে, তখন তৃতীয় পক্ষের দরকার হয় মেডিয়েশনের। গোলমাল না করলে, প্রপার ফ্যামিলি হলে, তাহলে বাচ্চারা কি হয়? আমাকে উত্তরটা দিতে জি, দেন। please, sure, please, বাচ্চাটা sure. উত্তরটা দিতে দেন। হেলদি চিলড্রেন ডেভেলপ করে। আর যদি আপনি সারাক্ষণই ঝগড়া করবেন, বিবাদ করবেন, তখন তৃতীয় পক্ষ আসবে মিটমাট করার জন্য। ভালো না তো এটা। কিন্তু আপনি ঝগড়া ছেড়ে দেন, তাহলে তো তৃতীয় পক্ষের দরকার নেই। আজকে বলছি, আমার এখনো মনে আছে, আমার লার্নের সিনিয়র ছিলেন মিস্টার আব্দুর রাজ্জাক। উনি আমাকে বললেন যে জনাব কে এম হাসান সাহেব তখনকার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন না, একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ওনাকে সকালে বাসায় গিয়ে দেখা করে বলেছেন যে আপনি ডিক্লাইন করবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না। উনি ডিক্লাইন করলেন, ক্রাইসিস বেড়ে গেল। আজকে উনি জীবিত নাই। এবং উনি, আমি সেখানে হাজির ছিলাম, কে বললেন আমাকে যখন এসে থ্রেটের সুরেই বললেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে রাজি হবেন না। অ্যাকর্ডিংলি হি ডিক্লাইন্ড। এবং যা হওয়ার তাই হলো, দেশে 111 পর্যন্ত হলো। এবং ইন্টারেস্টিং দেখেন, যদি ডেমোক্রেসি ম্যাচিউর করতে পারতাম আমরা, তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না, দরকার ছিল না। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো। এই জায়গায় এসে কেন আমাদের এটা দরকার হচ্ছে? ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট না। ক্যাপাসিটির দিক থেকে রাষ্ট্রটা এখনও নিজের পায়ে দাঁড়িয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করার মতো রাজনৈতিক কালচার ডেভেলপ করতে পারে নাই। আমরা যখন বসি, তখন ডোনার এজেন্সির দরকার হয়। আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে ডোনারদের ছাড়া বাজেট ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের যে এক্সপোর্ট যে সমস্ত জিনিস আমরা করি, এগুলো শুধু আমরা এককভাবে নিয়ন্ত্রণ করি না, অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। তাদের চাওয়া, তাদের না চাওয়া, তাদের প্রায়োরিটি, তাদের ভালো, তাদের মন্দ এখানে অ্যাক্টিভ। মানে এই সরকার এখন যারা সরকারে আছেন, তাদের পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা? থাকবেই, সকল সরকারের আমলেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচিউর ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করতে না পারবো, আমাদের সমস্যা আমরা বসে সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ডিপ স্টেটকে নিয়ে আপনি নেগেটিভ অ্যাটিটিউড দেখানোর কোনো কারণ নেই। থাকবেই। এইরকম স্টেটে, এইরকম সরকারি ফাংশনে, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমে সেলফ সাফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না, বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা আছে না? ক্যান ইউ ডিনাই ইট? ক্যান এনিবডি ডিনাই ইট? আর গতকালকে ভারতের সরকার মানে না পারার কোন কারণ নেই। গতকালকে ভারতের সরকারের দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট পড়বেন। আর
1 বছর আগে ভারতীয় সরকারের দুটো আচ্ছা, statement। তাহলে কি এই যে এই ডিপ স্টেটের কথা যখন সামনে এলো, তাহলে যে এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এটিও কি ডিপ স্টেটের কোনো চাপ ছিল কিনা? আবার আসি আমরা, তাহলে আবার যেতে হবে, ওই ডিপ স্টেট কিন্তু সারফেসে থাকে না। তাহলে কি করে ওরা? ওদের বিভিন্ন স্টেক থাকে একটা গভর্নমেন্ট ফরমেশন কিংবা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়া আসার সঙ্গে। এই গ্রুপ অফ পিপল দেশ চালালে তাদের কিন্তু ইন্টারেস্ট থাকে। ওই ইন্টারেস্টে তারা চায় এই গ্রুপ অফ পিপলকে নার্চার করতে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় মাস আপসার্জ হয়েছে, আরব বসন্ত হয়েছে, এ সমস্ত জায়গায় আপনি দেখবেন 10 বছর 20 বছর ধরে বিভিন্ন ফরেন পাওয়াররা ইয়তদেরকে আস্তে 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 গড়ে তুলে ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। ফলে আসিফ যে কথা বলছি, এই জন্য তাকে ইন্টারোগেশনে আনতে হবে। দিস নট এট অল নেসেসারি, দিস ইজ ভিন্ডিকটিভ, দিস ইজ ওপেন সিক্রেট। এখনও আছে এই দেশে, থাকবেই। আপনি এখন বাজেট করবেন, আমার আপারা সরকারে আছেন, বাজেট করবেন না? করুক দেখি নিজের পায়ে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেটটা করতে পারে কিনা, নাকি ফরেন ডোনেশন লাগে? এখানেও ডিপ স্টেটের সহযোগিতা লাগবে না। আমি বলছি এই ফ্যাক্টরগুলোকে আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না, ডিপ স্টেটকে নেগেটিভ। একটা সরকার যখন থাকে, ইট ডিপেন্ডস অন হাউ দ্য গভর্নমেন্ট ক্যান প্লে উইথ দোজ পাওয়ার। গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে, তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। একটু সরল প্রশ্ন করি, তাহলে এই যে ডিপ স্টেট আসলে কারা, একটু আপনি দেখতে বুঝতে চাই পাবেন না। আপনার কাছে। আপনাকে যদি বলি আপনি অন্ধকার ঘরে একটা কালো কাপড় খুঁজেন, পাবেন? ঘরটা তো অন্ধকার, কালো কাপড় তো আপনি দেখতে পাবেন না, তা কালারের মধ্যে বিলীন। এক্স্যাক্টলি আমাদের দেশে যেখানে বসে আমরা আলোচনা করছি, তাদের বাংলাদেশ পরিচালনায় স্টেক আছে না? সরকার যেই আসুক যেই যাক, মিডিয়া হাউসগুলো স্টেক আছে না? দেখতে পান? দেখতে পাই আমরা কেউ? কিন্তু নিশ্চয়ই পছন্দ অপছন্দের বিষয় আছে, আছে, থাকবেই, থাকতেই হয়। এবং এই জিনিসগুলো আসিফ যে কথা বলেছে, আমরা তখনও শুনতাম, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত। এসব কিছুর কেন্দ্রবিন্দু কি? কারণ আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে পারি নাই। এই জন্য যখনই আমাদের মধ্যে সরকার পতন হয়, তখন ওই শক্তিগুলো যার যতটুকু স্টেক আছে, তারা একটা নিয়ন্ত্রণ কিংবা নিজস্ব লোক ফিট করার চেষ্টা করবেই। এটা আমাদের দোষ, এটা তাদের কোনো দোষ না। না, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বহির শক্তি থেকেও কিন্তু তাকে নানা সময় নানা ধরনের পরামর্শ প্রলোভন দেখিয়েছিল। হয়তো তিনি সেটি শুনলে হয়তো তাকে যাওয়া প্রয়োজন হতো না, এরকম। এক্স্যাক্টলি। এখন দেখুন, যেমন এখন দেখেন, এখন বিরোধী দলে আছি আমরা না? সরকার যদি এখন পার্লামেন্টকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করে, তাহলে ডিপ্লোম্যাটস যারা আছে তারা এগুলো জানতে চাইবে, বিরোধী দলের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে। আমরা ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে মিটিং আয়োজন করব, ব্রিফ করব, ইফতার পার্টির আয়োজন করব, কথা বলবো। অতীতে আমরা দেখেছি না যে তখনকার সরকার ডিপ্লোম্যাটদের দিয়ে মিটিং করতেও দিত না, কারণ তারা চাইতো না যে তাদের এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার হোক, আলোচনা হোক। সরকার যদি অ্যাকোমোডেটিভ হয়, ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায়, তাহলে তো আর থার্ড পক্ষের কোনো প্রয়োজন নেই। তাহলে যে করে কে? তাহলে এই যে পার্লামেন্টের কথা যখন বললেন, বর্তমানে যে পার্লামেন্ট চলছে, এখানে কিন্তু নানা ধরনের সংকট তৈরি হয়েছে। বিরোধী দল বলছে যে তারা রাজপথে নামবেন, রাজপথ তাদের খুব পরিচিত এবং চেনা পথ, এমন কথাও কিন্তু তারা বলেছিলেন। তো সেক্ষেত্রে রাজপথে যদি নামেন, তাহলে সেক্ষেত্রে ডিপ স্টেটের আরও সুবিধা হবে কিনা, বা তারা আরও সুযোগ পাবে কিনা, মানে এই সুযোগটাই বিরোধী দল আসলে দিচ্ছে কিনা? আমরা বলেছি যে আমরা পার্লামেন্টের ভিতরে কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে চাই। আমরা রাস্তায় পারতপক্ষে যেতে চাই না। গভর্নমেন্ট শুড নট টেক এনি ইনিশিয়েটিভ উইচ উইল আলটিমেটলি ফোর্স আস টু গো টু দ্য স্ট্রিট। এটা আমরা চাই না। আমরা চাই পার্লামেন্টের বাউন্ডারির ভিতরে যতটুকু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু রাখতে চাই টু রিস্ট্রাকচার দ্য নেশন ফর ফিউচার। কিন্তু যদি এমন হয় গভর্নমেন্ট অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই থাকে, তাহলে পার্লামেন্টে তো তার অ্যাবসলিউট মেজরিটির জুড়ে যদি অ্যাবসলিউট স্টেপ নিতে থাকে, ইগনোরিং অল পাবলিক ইন্টারেস্ট, দেন হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ? তাহলে ডিপ স্টেটকে ইনভাইট করার ক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলকে দোষ দিতে হবে না, গভর্নমেন্ট ইজ অলসো হেল্ড রেসপন্সিবল। জি,
ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আসতে চাই আপনার কাছে। জনাব শিশির মনি একটি প্রশ্ন রেখেছেন, সেটি হচ্ছে সম্প্রতি তারেক রহমান যখন দেশে ফিরবেন তার আগেই তিনি একটি স্ট্যাটাসে বলেছিলেন যে দেশে ফেরা তার একার উপর নির্ভর করে না। সেটি আসলে কেন বলেছিলেন? এই প্রশ্নের উত্তর একটু জানতে চান শিশির মনির, আমিও জানতে চাই। দেখেন, এইটা উনি বলেছিলেন আমার একার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এই কথাটা শিশির মনির বললেন, এটা বলবেন আমি জানতাম। এটাই কিন্তু প্রমাণ করে না যে এটা ডিপ স্টেটের কাজ। যদি ডিপ বলতে অনেকেই বলছে, এত ঝানু ঝানু ব্যারিস্টার তারা বলছে তারা বুঝে না ডিপ স্টেট। তো আসলে এরকম বাতাসে ছাড়া মানুষের জীবন চলে না। এখন বাতাসকে কিভাবে মূল্যায়ন করবে? বাতাস তো আমরা কেউ দেখি না। ওইভাবে যদি বলে আমার কিছু বলার নাই। আমি নিজেও বুঝি না ডিপ স্টেট, আমি নিজেও বুঝি না, কিন্তু আমি অনেকটা বুঝি যে কথাগুলো ভেসে আসে, ওটাই যখন কার্যকরিতে পরিণত হয় তখন আমারও সন্দেহ জাগে, কি জানি কি হয়েছে কিনা। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা কিন্তু তাদেরকে লক্ষ্য করে বলেছেন তা কিন্তু না। আপনি দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উনি গত ঈদের পরে 1 বছর আগে, এই যে আপনার প্রায় 1 বছর, জুন মাসে কুরবানি ঈদের পরে উনি লন্ডনে নিজে গেলেন বসার জন্য, এবং আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনিও গেলেন, পররাষ্ট্রমন্ত্রী। তো এটা তো বাংলাদেশেই হতে পারতো না? উনি তো তাকে আনতে পারতেন। তো এটা তো তার উপরেও ডিপেন্ড করেছিল ওই মুহূর্তে। এবং আপনি খেয়াল করেন, এই লাইনটা বলার পরে 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু সিরিয়াসলি কমপ্লিট হয়ে গেল। শুধু কমপ্লিটই হলো না, একদিনে ভোটার হয়ে গেলেন, আপনার এনআইডি কার্ড হয়ে গেল, ভোটার হয়ে গেলেন, এগুলা 1-2 দিনেই সব কিছু হয়ে গেল, ছুটির দিনে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আটকে থাকলো না। রাষ্ট্র চেয়েছে তাই ছুটির দিনে। রাষ্ট্র তার নিজের কর্মপরিধির জন্য, কর্মের জন্য কোনো বিশেষ সময় বেছে নিতে পারে, যদি সময় হাতে না থাকে, এটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে। তো এই জায়গাগুলো রাষ্ট্র তখন করলো। তাহলে কেন এই বৈঠকটা কেন লন্ডনে গিয়ে করতে হলো? সেটার আগেও তো এই ঘটনাটা উনি আসতে পারতেন, ওনাকে আসতে দেওয়া হতো। এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি যে ওই সময়ের রাষ্ট্রের, যেটা আসিফ বলেছেন, যদি এটাই হয় যে আমাদেরকে থাকতে বলেছে, থাকার প্রয়োজনই হয়তো বা বিএনপির চেয়ারম্যানকে দেশে আসতে দিতে তারা অনিচ্ছুক ছিলেন। সব কিছুতেই তারা মনে করেছিলেন যে তারা একটা কানে ফু দিয়ে আমরা হয়তো চলতে পারবো, আমরা হয়তো বা আমরা অনেক দিন থাকতে পারবো, বিশেষ করে 29 সাল পর্যন্ত তো অবশ্যই। কিন্তু তারা তো থাকেননি, তারা তো নির্বাচন দিয়েছেন। তারা যে আপনাদের দাবি ছিল নির্বাচনের। থাকেন নাই না থাকতে পারেন নাই এটাও ব্যাপার। যে মানুষটি এই কথাটা বললেন তাকেও তো নামাতে কত ব্যাক পেতে হয়েছে। নিজে থেকে তো নাহিদ যেমন নিজে থেকে রেজিগনেশন দিয়েছিলেন, তারা কিন্তু ওইভাবে দিতে চান না। একদম নির্বাচনের আগে তাও দেন কিনা এরকম একটা অবস্থা ছিল। তো তারা যে নিজেরা যেতে চান না, এটা তাদের অনেক কর্মকাণ্ডে বোঝা গেছে। এবং নির্বাচন যেদিন হয় আপনি খেয়াল করেন, সেই দিনও কিন্তু তার আগে পর্যন্ত যে নির্বাচনটা হবে কিনা প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা দুদুল্যমনা ছিল, যে যত কথাই বলুক না কেন। এবং নির্বাচন যে ঠিকভাবে নাও হতে পারে, নির্বাচনের আগে একটা বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খোদ আপনার চিফ অ্যাডভাইজার নিজেই বলেছিলেন। অন্যরা তো বলেছিলেনই, উনি নিজেও এই কথাটা বলেছিলেন একের অধিকবার, যে নির্বাচনের আগে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জায়গা থেকে প্রমাণ হয় যে তারা আপনার, এখন তো কেউ বলে না, এখন সবাই কিন্তু সমালোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের। তখন কিভাবে নামাজ পড়া শেষ হলেই ঈদগাহ মাঠ থেকে শুরু হতো যে তার 50 বছর থাকা উচিত, তার 10 বছর থাকা উচিত, তার 5 বছর। তো ফেসবুকে আমরা অনেকের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট দেখেছি। তো এই জায়গা থেকে তাদের যে থাকার ইচ্ছে ছিল, তাদেরকে তারা যাদেরকে মাস্টার মাইন্ড বলেছিল, অথবা তাদেরকে যারা নেপথ্যে রেখেছিলেন, তাদেরও যে রাখার ইচ্ছে ছিল, তারাও কিন্তু ওপেন এই কথাগুলো বলেছে যে আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না, আগে আমরা আরেকটু পুক্ত হই বা কিছু। তো এই জায়গাগুলো থেকে আমি বলতেই পারি, এবং আমার নেতা ওনার ওই কথায় প্রমাণ করে না যে ডিপ স্টেট চায় না বলে উনি আসতে পারেন না। আর আরেকটা কথা বলেছেন আমাদের বিরোধী দলীয় নেতা, যে ভারতের চাপ বা অন্যান্য চাপ,
সমস্ত পৃথিবীতে এখন যে অবস্থা, জিও পলিটিক্সের যুগ, এই জিওতে চাপ নাই হেন দেশ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। যারা মুরল, যারা বিশ্বকে চালায়, তারাও কিন্তু চাপের মধ্যে থাকে। ইরানের দ্বারা আমেরিকা চাপে থাকবে, এটা তো আমেরিকা চিন্তা করে না, ভাবছে 1-2 ব্যাপার, একটা বোতামে চাপ দিলেই ইরান ঠান্ডা হয়ে যাবে। তো তারাও কিন্তু চাপের মধ্যে, যে ইসরায়েল এত কিছু করছে সারা বিশ্বে, সেও চাপের মধ্যে আছে। তারও নেতা মারা গেছে কি না যায় নাই সেটাও কিন্তু তারা সব কিছু প্রকাশ করে না। তো সেই জায়গা থেকে বলতে চাই, এই চাপ নিয়ে আমাদের থাকতে হবে। আর প্রতিবেশী দেশ যদি 3 দিকে যদি একটা দেশ হয়, তাহলে তো বলাই বাহুল্য। আমরা চাই বা না চাই, তাদের বাইরে আমাদের সব সময় যাওয়া সম্ভব হয় না, তাদের বাইরে। কারণ এই যে দেখেন, এই যে তেলটা এখন আসছে, তার উত্তর পেয়েছেন। আমি বলি, এই যে তেলটা আসছে, আমি আরেকটু লেন্দি করছি এখানে। তেলটা আমার যে জনগণের কি যে কোনো মূল্যে তেল দরকার, তা এখন আমার তো অন্য কোনো ওয়ে নাই। তো যে ওয়েটা আমার থাকবে, আমার যখন মৃত্যু পথযাত্রীর কাছে সব কিছুই হালাল সেই মুহূর্তে। তো আমার সম্পর্কটা তো ওই জায়গাটায়। যেহেতু আসেন, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সরকার তো বারবার বলছে যে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা তো পেট্রোল পাম্পগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। মানে সরকার কি এই বিষয়টিকে লুকাতে চাচ্ছে কিনা, বা এই সংকটটা সামনে অনেক ভয়াবহ যদি ইজি করে দেয়। বাংলাদেশের মানুষের যে নেচার, মানুষ যে ঘরের মধ্যে যে বন্দি করে রাখতে পারে, এটা বিশ্বের অন্য কোথাও নাই। বিশ্বে যখন আমেরিকা, ব্রিটেনের মতো জায়গাগুলায় যখন আপনার বলা হয় যে এটার ক্রাইসিস চলছে ডিমের, তখন খুদ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকেই, তার যদি ঘরে 4টা ডিম লাগে 4টাই কিনে, 5টা কিনে না। কিন্তু বাংলাদেশে এমন, সে 400 ডিম কিনে, তার সামর্থ্য থাকলে কিনে ফেলে রাখবে ঘরের মধ্যে। আচ্ছা, কেন কিনবে না? আপনি আমাকে এটা একটু বলবেন যে কেন কিনবে না? কারণ পেট্রোল পাম্পগুলোতে গেলে তো তেল পাওয়া যাচ্ছে না, মানুষ তো এমনিতেই শঙ্কায় আছেন, তাহলে কেন যখন ইজি করে দিয়েছিল তখনই কিন্তু আপনি লাইনে যত পার্সেন্ট নিছেন। যখন ইজি করে দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি আপনাকে বলি, প্রত্যেকটা গাড়িগুলোর কথা বলি, 50 থেকে 100 লিটার মিনিমাম তেল ধরে। মানুষ কিন্তু যখন তেল অ্যাভেলেবল তখন কিনে না, এই এতগুলা তেল কিন্তু কিনে না। 10 লিটার 20 লিটার আমরাও চলি, তো আমরাও এইভাবেই কিনি। কিন্তু প্রত্যেকটা গাড়ি যদি 100 লিটার করে তেল ঢুকায়, লাইনে যারা আছে 100 লিটার করে ঢুকালে কিন্তু 100টা গাড়ির মধ্যে কিন্তু তার এক বড় ট্যাঙ্ক লরির তেল সে চলে যাবে। তাহলে কি হবে? ক্রাইসিসে পড়বে, আবার তেলটা আস্তে আস্তে টাইম লাগবে। তো 200 গাড়ি তো ফ্যাক্টর না। আপনি একটা, আমি আস্তে আস্তে দেখলাম আজকেও 200, 300, 500 গাড়ি একটা মাইল লম্বা দাঁড়ায় আছে। তো এখন আপনার যা সামর্থ্য আছে সম্পূর্ণ দিয়ে আপনি তেল কিনছেন, তো আপনি পুরো ট্যাঙ্কার ভর্তি করছেন, আপনার কয়টা ট্যাঙ্কার লাগবে? সরকার তো আসলে জনগণের শঙ্কা সে দূর করতে পারছেন না। সরকার কি বলেছে শুনেন, এর আগে কিন্তু নরমাল নিয়ম অনুযায়ী 3 মাসের তেল থাকা জরুরি, কিন্তু কোনো সরকারই রাখে নাই। এর আগে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কয় দিনের তেল রেখে গেছিল, খুব কম দিনের তেল রেখে গেছিল। এখনো কিন্তু মন্ত্রী মহোদয় কি বলছেন যে আমার 1 মাসের তেল আছে। কিন্তু 1 মাসের তেল যদি আপনি, এই যে 1 মাস বলছে, আপনি ঘর বুঝাই করে তেল ফেলে, আপনি এর মধ্যে তো একজনের, এক ব্যক্তির ওইখান থেকে প্রায় ধরেন গাজী ট্যাঙ্কের 1 ট্যাঙ্কার, মানে 1 ট্যাঙ্ক লরি তেল আপনার পাওয়া গেছে 10,000 লিটার। তো এই যে এরকম যদি আপনি ঘর ভর্তি করতে থাকেন তেলে ক্রাইসিস বানানোর জন্য, এবং কি করছে গ্রামের ঘরে ঘরে কি কয়েকটা, তার যারা চোরাচালার কারবারি, তারা কি করছে, তেল কিনে নিয়ে 200 টাকা লিটার বিক্রি করছে আলাদাভাবে। এই যে কৃত্রিম ক্রাইসিস যে সৃষ্টি করছে, এটার জন্য আপনারা সাংবাদিক, আপনাদেরও কিন্তু এখানে কাজ আছে। আপনাদেরও কিন্তু জাতির উদ্দেশ্যে বলা দরকার যে আমরা সবাই মিলে যা পাই সবাই মিলে ভাগ করে খাই, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর এই তেল ক্রাইসিস কিন্তু বাংলাদেশের না, সমস্ত বিশ্বে। একটি মানে বিষয় আপনার কাছে, তারপর আমি লাইনটা শেষ করি। আমি বলি যে তারা যখন ক্ষমতা ছেড়েছিলেন, তৎকালীন সরকারের পারচেজিং যে কমিটি আছে সেই কমিটিতে তিনি ছিলেন, এবং তারা যখন ক্ষমতা ছেড়েছেন তখন 2 মাসের তেলের মজুদের রেখে আসছেন, সেটি এখন 1 মাসের, মানে এত দ্রুত শেষ হয়ে গেল। শোনেন, 2 মাসের তেল আপনি নিজেই বলেন, তেল তো এমন জিনিস না যে হাঁড়ি পাতিল ভরে রাখা যায়। সরকারের যে কারখানাগুলো আছে সেইখানেই রাখা ছিল। তাহলে তারা যদি 2 মাসের তেল রেখে গেল, তাহলে এই তেলটা কে খেলো? এই তেলটা কোথায় যাবে? তেল তো এই যে এই সমস্যার সৃষ্টির পরে তেল নিয়ে আসা হচ্ছে, তাহলে তেল আনতে হলো কেন? আমি তাকে আপনার মাধ্যমেই প্রশ্ন করছি। প্রতিদিন তেল আসছে, তেল ভারত থেকে আনছে,
তেল হুরমুজ প্রণালী আপনার বলে দিচ্ছে যে বাংলাদেশের তেল আসতে কোনো বাধা নাই, তারপরে তেল অন্যান্যভাবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, তাইলে আপনার 2 মাসের তেল রেখে গেলে সরকারে আসছে 1 মাস 2-1 দিন 2-4 দিন, এই 1 মাস 2-4 দিন আর 2 মাস আপনার তাহলে তেলগুলো গেল কই? তারা তো ফেব্রুয়ারির 17 তারিখে দায়িত্ব ছেড়েছে, তখন যদি দেখে যে 2 মাসের তেল আছে, তাহলে এই তেল কোথায় গেল তাকেই জবাব দিতে বলেন, তাকেই এনে বলেন। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব শামীম হায়দার পাটোয়ারি, একটু আসতে চাই আপনার কাছে, একটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে গত বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে পুলিশের ওপর যে হামলা করা হয়েছে, সেখানে কয়েকজন পুলিশ আক্রান্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন। এখনো আসলে পুলিশের উপর কেন হামলা হচ্ছে? ওই যে এবং বললাম সেটা আপনার এলাকা, আমার এলাকার পাশে এলাকায় আসলে জাতিকে এক করার কোনো চেষ্টা ডক্টর ইউনূস করেনি, জাতিকে এক করার কোনো চেষ্টা বিগত সরকার করেনি, বর্তমান সরকারও করতে শুরু করেনি। আমরা তো এই অনেকের মধ্যে আছি, এখানে পুলিশকে সবাই আগের 17 বছরের ভূমিকা নিয়ে বিতর্কিত করছে। পুলিশ ছাড়া কি দেশ চলবে নাকি? পুলিশ ছাড়া রাষ্ট্র চলবে নাকি? কখনোই চলবে না। তো ওই জাস্টিস কায়ানি একটা কথা বলতেন যে আমি যখন সচিবের কাছে গাড়ি চেতাম তখন সচিব বলতো ফান্ড নাই, আবার ওই সচিবকে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট চাকরিচ্যুত করতো উনি আমার কোর্টে এসে বলতো আপনি অনেক ক্ষমতাবান, আপনার হাত অনেক লম্বা। তো ওই যে পুলিশকে আমরা আঘাত করছে যারা, তারা বুঝতেছে না কিছুদিনের মধ্যে তাদের পুলিশ প্রশাসন লাগবে, সবার লাগবে। তো ওইটা রাষ্ট্রচিন্তা তো অনেক বড় চিন্তা, আসলে সবাই এই চিন্তা থাকতে পারে না। আর নিষ্ঠুর রাষ্ট্র হয়ে গেছিল বাংলাদেশ, নিষ্ঠুর রাষ্ট্রের ভিকটিমদের কাছ থেকে আমরা উদারতা আশা করতেও তো সময় লাগবে, কাম ডাউন প্রসেস লাগবে। জনাব তারেক জিয়া তো আর টম টিডিকে হেরি না, মানে রাস্তার কোনো ব্যক্তি না যে যখন তখন যেখানে খুশি আসতে পারবে। কোকো সাহেবের মৃত্যু নিয়েও একটা সন্দেহ আছে। খালেদা জিয়াকে 2 বছর জেলে রাখা হয়েছিল। তারেক জিয়া জিয়াউর রহমানের লাস্ট সারভাইভিং সান, তো উনি অবশ্যই বিচার বিবেচনা করেই দেশে আসছেন অনেক পরে। যদিও আমরা সেই সময় আমার মনে একটা রিডেল ছিল যে কেন 5 আগস্টের পরে এতদিন লাগলো তারেক জিয়ার আসতে। তার মানে এখানে অনেক এক্স ফ্যাক্টর আছে, মানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু তারেক জিয়া দেশে ঢুকতে পারছে না। এটার কি ইকুয়েশন? আমি এই ইকুয়েশনটা কখনো বুঝতে পারিনি। এটার জবাব ইউনূস গভর্নমেন্টকেও দিতে হবে একদিন, যে কেন আপনাদের সময় তারেক জিয়া আসতে পারলো না, কেন দেরিতে আসলো। তার মানে ইউনূস গভর্নমেন্টও ট্রাই করেছিল লম্বা সময় ক্ষমতা থাকার জন্য, একটা এক্সপেরিমেন্ট তারা ইনিশিয়ালি করেছিল। এই ছেলেরাই কিন্তু একসময় বলেছিল যে 29 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। এটা ভ্রান্তকর মতবাদ, কারণ আপনি যখন সংসদ ভেঙে দিয়েছেন, আপনার 3 মাসের মধ্যে ইলেকশন হওয়ার কথা, আপনি 3 মাসের জায়গায় 15 মাস পরে ইলেকশন দিলেন, আপনি 29 সাল পর্যন্ত রাখবেন, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ডক্টর ইউনূস স্যার যখন নামাজ পড়তে গিয়েছেন, ঈদের নামাজ, অনেকে বলেছিল 10 বছর বাংলাদেশের মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে একজন প্রধান উপদেষ্টাকে দেখেই 10 বছর করে করবে? ইট ওয়াজ আর্টিফিশিয়ালি প্লান্টেড। উনিও ট্রাই করে দেখছেন 10 বছর থাকা যায় কি না, যদিও আমরা 2-3 মাসের মধ্যে বুঝে গিয়েছিলাম যে এই গভর্নমেন্ট দীর্ঘদিন থাকবে না। তবে আমরা পরবর্তী ফরম্যাটটা বুঝতে পারছিলাম না, পরবর্তী ফরম্যাটটা কি একটা বৈপ্লবিক ইসলামিক সরকার হবে, একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট হবে, নাকি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে। তো আমাদের কাছে মনে হয়েছে এই 3টা অপশনের মধ্যে সামহাউ ইলেক্টেড গভর্নমেন্টটা যে কোনো অপশনের থেকে কম খারাপ হবে। এবং যখন তারিখ দিয়ে যেদিন বাংলাদেশে আসলেন সেদিনই আমাদের মনে হয়েছে ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট সামনে আসবে। কারণ এই ইলেক্টেড গভর্নমেন্ট কত ভালো হবে খারাপ হবে ইয়েট টু সি। কিন্তু জনাব তারেক জিয়া ভাগ্যবান যে ওনাকে ঘিরেই সেমি ডেমোক্রেটিক ট্রানজিশনটা হয়েছে এবং ওনাকে ঘিরেই সবাই মনে করেছে সমাধানটা হলো। এখন এটাকে ওনার ক্যারি করতে হবে, এটা বিশাল বার্ডেন। এটা ক্যারি করার জন্য অনেক বড় মন লাগে, অনেক শক্তি লাগে, অনেক এনার্জি লাগে। উনি ভিকটিম, 1/11-এ উনি টর্চার হয়েছিলেন চরমভাবে, ওনার মাকে 2 বছর জেলে রাখা হয়েছিল, ওনার ভাই মারা গেছে উনি দেখতে পারেননি। 1/11-এ যারা কুশীলব তারা কিন্তু এখন গ্রেপ্তার হচ্ছে। এই বাংলাদেশের একটা প্রবলেম হলো গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে ন্যারেটিভ চেঞ্জ হয়ে যায়। কিসের কুশীলব? কি কুশীলবটা কি? আপনাকে তো বললাম 1/11 হয়েছে টুজডে ক্লাবের মাধ্যমে, 1/11 হয়েছে বিকজ অফ একতরফা ভোটের দিকে দেশ যাচ্ছিল। যে এটা 1/11 সফল হয়েছে, 14 সালে এটা সফল হয়নি। 14 সালে এটা এরশাদ চেষ্টা করেছিল, এরশাদ যখন ভোটটা বর্জন করলো 14 সালে, তখন তো একটা 1/11 হওয়া উচিত ছিল, হয়নি। না হওয়ার কারণেই বাংলাদেশের এই অবস্থা। যদি 6 সালে 1/11 না হতো তাহলে 14 থেকে 24-এর যে বন্ধ্যাত্বে বাংলাদেশ চলে গিয়েছিল, ওই সময়ে বন্ধ্যাত্ব শুরু হতো এবং সেটা লিড করতো বিএনপি জামাত। সে দায়টা বিএনপি জামাতের জন্য বিশাল হতো। বিএনপি জামাত ভাগ্যবান যে 1/11 হয়েছে, তাদেরকে 10-12 বছরের একটা টাইরানি ভাবে দেশ চালাতে হয়নি। শেষ করে দিচ্ছি, 1/11 না হলে দেশে একটা একতরফা ভোট হতো,
ভ্রান্ত একটা ভোটে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, ক্ষমতায় থাকতে পারতো না। 111 ইন এ সেন্স ব্লেজিংস, এবং 111কে বিএনপি ওন করে, জামাতও ওন করে। তারা 8 সালে ভোটে গেছে না, তারা জেনে শুনে বুঝে তো 8 সালের ভোটে গেছে। যাদেরকে আপনি এখন কুশীলব বলছেন, বিকজ তারা তখন আপনার দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথবা ইনক্লুশনের পক্ষে অবস্থান নিয়েছে। কুশীলব শব্দটা এখানে মোটেও মানানসই না। সেনাবাহিনী একটা বিশাল ইনস্টিটিউশন, সেনাবাহিনী পলিটিক্সে নাক গলাতে চায় না, অ্যাটলিস্ট 91-90-এর পর থেকে কখনই চায় না। তারা বাধ্য হয় কখন? যখন বড় দুটি দল একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে পারে না, তখন বাধ্য হয়। তো 2006 হচ্ছে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের বাই প্রোডাক্ট। এখানে কেউ কুশীলব না, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি এক হতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে নাই, ডিসিশনগুলো খুবই একতরফা ছিল। 111 বাধ্য হয়েছে আসতে, এবং 111 আসার পরে যারা ছিল তারা প্রত্যেকে তো কেউ আমেরিকায় চলে গেছে। ফখরুদ্দিন সাহেব তো আমেরিকায় আছেন, জানি না কী অবস্থায় আছেন। মইনুল আহমেদ তো আমেরিকায় আছেন শুনেছি, ব্রিগেডিয়ার আমিন আমেরিকায় আছেন, ব্রিগেডিয়ার বাড়ি আমেরিকায় আছেন, শুধু একজন দেশে ছিলেন, তিনি এখন জেলে। তো তারা সেই সময় দেশের উপকার করতেই আসছিলেন। আমাদের 14 সালে দেশে উপকার করার মতো এরকম সাহসী সেনা অফিসার ছিল না। পার্টলি পিলখানায় মারা গেছে। পিলখানার ঘটনার পর থেকে ওই সাহসী গ্রুপটা আর নাই যারা দেশের স্বার্থে ইন্টারফেয়ার করবে। সেজন্যই এত কিছু হলো। তো আপনি 111কে ডিনাই করবেন কারণ আজকে বিএনপি ক্ষমতায় আসছে দেখে? না, হিস্ট্রিকে হিস্ট্রির জায়গায় রাখা উচিত। ধন্যবাদ আপনাকে। জনাব শিশির মনির, একটু আসতে চাই আপনার কাছে, একটু জানতে চাই যে গাইবান্ধার বিষয়টি আপনার কাছেও একটু জানতে চাই যে এই গাইবান্ধা যারা থানায় হামলা করেছেন তাদের পরিচয়, তারা জামায়াতের কর্মী। তো সেক্ষেত্রে এখানে জামায়াতের কোনো ইন্ধন ছিল কিনা, অথবা জামায়াতের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, আর পুলিশের উপর কেন হামলা এখন হচ্ছে, একটু জানতে চাই আপনার কাছে। দুটো জিনিস, আপনি একটা স্পেসিফিক প্রশ্ন করেছেন যে জামাতের কোনো ইয়ে আছে কিনা, আর একটা হলো পুলিশের উপর কেন হামলা। এটা একটা জেনারিক ব্যাপার। পুলিশের উপর কিন্তু আরো 2-4 জায়গায় হামলা হয়েছে, মানে আমি একটু এবং এক জায়গায় জানতে চাচ্ছি দেখবেন মানে পুলিশ অস্ত্র সম্পৃক্ততা কেড়ে বা নেওয়া হচ্ছে আপনারা কি ব্যবস্থা নেবেন এটা। ফার্স্ট কথা হলো, আমরা এই ধরনের কাজকে এন্ডোর্স করি না। যদি এরকম যে বা যারা করেছেন যদি জামাত পরিচয় করে থাকেন, তাহলে এটা নিতান্তই তার ব্যক্তিগত লায়াবিলিটি। নিশ্চয়ই আমি আসলে কি ধরনের সাংগঠনিক ডিসিশন হয়েছে তাদের বিরুদ্ধে আমি জানি না, বা জামাতের স্ট্রাকচারের মধ্যে আছে কিনা তাও আমার জানা নেই। এটা আমি ইনকোয়ারি করব, কথা বলবো। নিশ্চয়ই আমরা এটাকে এন্ডোর্স করব না কোনোভাবে। আমরা যেহেতু কেন হচ্ছে, আপনি বলছেন যে কেন হচ্ছে এই ধরনের ঘটনা, কেন হচ্ছে, এর বাইরেও দেখবেন বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এক জায়গায় কিন্তু একজন পুলিশ অফিসার একটা অস্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে না, এগুলো আপনি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন আসলাম এখানে, আমার মনে হয় আরও কিছু সময় দিতে হবে। এগুলো হিলিং প্রসেস থাকে। আমরা তো অনেক সময় রেডিক্যাল পরিবর্তন চাই, পজিটিভটাও রেডিক্যালি চাই, নেগেটিভটাও রেডিক্যালি চাই। ইটস নট দি প্রসেস। পৃথিবীতে এগুলো এই যে 18 মাস যে ছিল অন্তর্বর্তী সরকার, তারা কেন এটা একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারলেন না? কেন তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না? একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে পরিমাণ চেষ্টা করেছে, যে পরিমাণ এই ধরনের বিষয়কে মোকাবেলা করে করে তাদেরকে অগ্রসর হতে হয়েছে, আই এম অলওয়েজ রেডি টু গিভ দেম ক্রেডিট। এবং এটা কোনো ইজি জব ছিল না। এবং বিপ্লব, প্রতি বিপ্লব, সচিবালয় ঘেরাও, এটা ঘেরাও, ওইটা এভরিডেজ ফাংশন ছিল। এবং এগুলো মোকাবেলা করতে গিয়ে আমি এক জায়গায় স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্রায় 142টা ঘটনা তারা এরকম মোকাবেলা করেছে। হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, সচিবালয়, কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও, তখন প্রধান উপদেষ্টা ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, স্প্রের ব্যবস্থা করেছেন পানির। হ্যাঁ, তো ওটা এখানে ইস্যু না। ইস্যুটা কি? ইস্যুটা হলো একটা বিপ্লবোত্তর পরিস্থিতি, যে সমস্ত প্রধান উপদেষ্টার মানে তখন তার যেটা করা উচিত ছিল তিনি এটা প্রতিহত করতে পারতেন। লেট মি আনসার। জি। এবং এগুলো দেখবেন আপনি যে সমস্ত দেশে একটা মাস আপসার্জ হয়, ওই সমস্ত দেশের সঙ্গে মিল করে দেখবেন আপনি। মাস আপসার্জ আমাদের দেশে যা হয়েছে, এই সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়নি। এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো মিশরে হয়েছে, এগুলো ইরানে হয়েছে। তার সাবসিকুয়েন্ট পরিস্থিতিটা মোকাবেলা করতে কি পরিমাণ হিমশিম খেয়েছে ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশনগুলো, এগুলোর কম্পারেটিভ স্টাডি করলে আপনি বুঝতে পারবেন হোয়াট টাইপ অফ ডিফিকাল্ট জব ইট ওয়াজ। বাট হাউএভার দে ট্রাইড। একটা ভঙ্গুর পুলিশ বাহিনী, পুলিশের বহু লোক তো চাকরিতেই ফিরে নেই, পুলিশের বহু লোক ডাইরেক্ট শুটিংয়ের সঙ্গে জড়িত ছিল, পুলিশের বহু লোক ছাত্রদেরকে হত্যা করেছে,
উর্দি পরে হত্যা করেছে, সরাসরি গুলি করে হত্যা করেছে, তাদের মরাল স্ট্রেংথের ব্যাপার আছে না, এইগুলোর হিলিংয়ের জন্য এই পার্টিসিপেন্ট যারা, বোথ পার্টি পার্টিসিপেন্ট যারা ছিল, এই হিলিংয়ের জন্য ইট রিকোয়ার্স টাইম। এই জন্য আমি এটাকে জাস্টিফাই করি না, বাট এভরিবডি ইজ হিউম্যান বিং, এন্ড অফ দ্য ডে। একটা বিষয় আপনার নজর নিয়ে আসি। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির তিনি বলেছেন যে 5 আগস্টে আগে পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন আইনজীবী হিসেবে আপনি পুলিশ হত্যার বিচার আসলে চান কিনা একটু? উনি মনে হয়, আমি জানি না উনি কতটুকু কোথায় লেখাপড়া করেছেন, উনি কি সরকারি ইনডেমনিটি অধ্যাদেশ দেখেন নাই? 5 আগস্ট কেন্দ্রিক ইনডেমনিটি অধ্যাদেশ মনে হয় তিনি পড়েন নাই। 5 আগস্ট কেন্দ্রিক ডেফিনেশন দেওয়া আছে, কোন অপরাধের বিচার হবে, কোন অপরাধের বিচার হবে না। একই সাথে এটাকে আমি দেখলাম বিশেষ কমিটিতে, পার্লামেন্টের বিশেষ কমিটিতে আইনে রূপান্তর করার জন্য প্রস্তাব করেছে। যদি এই পার্টটুকুকে ইনডেমনিটি দেওয়া হয় তাহলে এখানে বিচার্য বিষয় হবে না। আর যদি ইনডেমনিটি দেওয়া না হয়, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন সরকার দল। যদি আইনকে তারা স্ক্র্যাচ করে দেন, অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেন, কিন্তু আমি হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের বক্তব্য যেটা শুনলাম, দে আর গিভিং প্রোটেকশন। এর অর্থাৎ এই ওই অধ্যাদেশটাকে সেভ করছে। ব্যাপার অধ্যাদেশ আসছে না, এসে গেছে। জি। এবং এটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, এই অর্ডিন্যান্সটাকে তারা আইনে রূপান্তর করছেন বলে পজিটিভ মতামত দিয়ে রিকমেন্ডেশন দিয়েছেন। আমি জানি এটা যদি থাকে তাহলে এই আইজিপির যে কথা, তার কোনো কার্যকারিতা নাই। আর যদি না থাকে তো দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট থিং। একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, দেখেন জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে যতটুকু আমরা আমাদের নলেজে আছে, বারবার আমরা শুনেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে আমরা কি ট্রাভেল পাস ইস্যু করব নাকি, ট্রাভেল পাস ইস্যু করব নাকি, যে এই বিষয়টা সামনে এসেছে বারবার বলা হয়েছে তখন ট্রাভেল পাস ইস্যু করব নাকি। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে উনি দেশে আসবেন না এরকম কোনো প্রাইম অফিসে এভিডেন্স আমরা দেখিনি, কিন্তু বরং আমরা উল্টা দেখেছি, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। 21 আগস্ট মামলা নিষ্পত্তি হয়নি দ্রুত, 10 ট্রাক মামলা দ্রুত নিষ্পত্তি হয়নি, আরো ডজন ডজন মামলা ছিল, তিনিও ফাঁসির আসামি থেকে তিনি মুক্তি পেয়েছেন, নিষ্পত্তি হয়নি। জি, এক্স্যাক্টলি নিষ্পত্তি হয়েছে কি, এবং তিনি এখন সংসদ সদস্য। এবং শুধু তাই না, জনাব জুবায়ের রহমান তিনি বাংলাদেশে এসেছেন, একটা দুর্নীতির মামলায় সাজা ছিল, এসে রাষ্ট্রপতির এক বিশেষ আদেশে তিনি তখন জেলে না গিয়ে আপিল করেছেন। নর্মালি কারো যদি সাজা হয় তাহলে সরাসরি আপিল করা যায় না সারেন্ডার না করে, কিন্তু সারেন্ডার না করে তো তিনি আপিল করেছেন। আজকে যদি এই কথা বলা হয়, আচ্ছা বলেন তো অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রথম আদেশ কী ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ। অন্তর্বর্তী এটা যখন 8 আগস্টের কথা, যে বঙ্গভবনে যখন গিয়েছিল সব রাজনৈতিক দল, তখন এই দাবিটা জানানো হয়েছিল। সরকারের ফার্স্ট অ্যাক্ট কি? বেগম খালেদা জিয়ার মুক্তি। কে দিয়েছে? রাষ্ট্রপতির আদেশে। রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে কে? প্রাইম মিনিস্টার ছিল না তো। হু অ্যাডভাইস রাষ্ট্রপতি? আপনি উত্তর পাবেন না খুঁজে, কিন্তু দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। এবং আমি তো মনে করি এই অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা পার করেছি, তার সবচাইতে বড় বেনিফিশিয়ারি হলো আজকালকার সরকার দল। যদি এই অন্তর্বর্তীকালী সবচাইতে বড় একটি মানে উত্তর দিয়েছেন, সবচাইতে বড় বলছি, আমরাও বেনিফিশিয়ারি, কিন্তু সবচাইতে বড় বেনিফিশিয়ারি বলেছি আমি, ওয়ার্ড সবচাইতে বড় বেনিফিশিয়ারির কথা বলছেন। সবচাইতে, তার চেয়ে কম বেনিফিশিয়ারি আছে, তার চাইতেও কম বেনিফিশিয়ারি আছে না, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিগেস্ট স্টেক হোল্ডার ইজ দ্য বিএনপি। তো সেখানকার এসে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বিএনপি ইজ টু লিক ইন টু পজিটিভলি। ওই ট্রানজিশন না হলে আজকালকার সিচুয়েশন তৈরি হতো না তো। জি, ধন্যবাদ আপনাকে। যে নীলুফা চৌধুরী মনি, একটু ফিরতে চাই আপনার কাছে। 5 আগস্টের আগে যারা যে সকল পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সবাইকে অপরাধী ছিলেন, তাদের কি তাদের পরিবার কি বিচারের আশা করতে পারবে না, এমন মানে দিকে যাচ্ছি কিনা আমরা? এটা বোঝাচ্ছেন 5 আগস্টের আগে 17 বছর, 15.5 বছর, জুলাই 36 দিনের, এই জুলাই 36 দিনের কথা, হ্যাঁ এটাই আসছেন। এটাই আমি শিশির মনির সাহেব যা বললেন, আমি অনেকটা তার সাথে একমত। ওই সময়টা একটা ভিন্নতর সময় ছিল। অনেকেই যে মারা গেছে, অনেকেই যে আহত হয়েছে, তারা নিজেরাও জানে না কেন আহত হয়েছে, কেন মারা গেছে।
বহুদিন কষ্ট, বাবা মার কষ্ট দেখা, দেশের কষ্ট দেখা, সহপাঠীর পরিবারের কষ্ট দেখা, এখান থেকে কিন্তু জেদ, রাগ, ক্ষোভ, এবং যাদের আমি জুলাইয়ের 36 দিনের কথা যদি আমি ধরি, তাহলে আমি বলবো যে প্রথমে যারা নিহত হলো, এই যে আমি সাইদের যে আশাটা বুক ফুলিয়ে এসেছিল, কেন পুলিশ তাকে যাই হোক না কেন, যখন আপনি সারেন্ডার করেন তখন কিন্তু আপনার উপর আর কোনো কিছু প্রয়োগ করা ঠিক না, পুলিশ তাকে গুলি করবে না, ওই সাহস ওইটুকু কিন্তু বিশ্বাসটা তার ছিল। সেই বিশ্বাসটা যখন ভঙ্গ হলো, যেভাবে বিশ্বাসটা ভঙ্গ হলো, সেই বিশ্বাসটা ভঙ্গের জন্য সমস্ত বাংলাদেশ ঝাঁপিয়ে পড়লো। সেই ঝাঁপিয়ে পড়ার পরে পুলিশ যে বিহেভটা করলো, আমি চুলচেরা হিসেব করে কথা বলার চেষ্টা করি, পুলিশ যে বিহেভটা করলো, সেই বিহেভটা রাষ্ট্রের একজন অধস্তন কর্মচারীর কাছ থেকে, রাষ্ট্রের মানে যারা ট্যাক্স প্রয়োগকারী সংস্থা, এটা কোনোভাবেই আশা করতে পারে না। পুলিশ গুলি করলেও পুলিশ পায়ের দিকে গুলি করবে, পুলিশ গুলি করলেও পুলিশ তার আগে লাঠি প্রয়োগ করবে, পুলিশ কখনোই বুক বরাবর গুলি করতে পারে না। পুলিশ যে কাজগুলো করেছে, আমি ওই 36 দিনের হিসাবটা আমি ওইভাবে করতে চাই না, ওটা রেভুলেশনের মধ্যে আমি ফেলতে চাই। অনেক রেভুলেশনের কোনো বিচার হয় না রেভুলেশনে, কিন্তু তারপরে মবের নামে যে ঘটনাগুলো ঘটেছে, ওটা কিন্তু ঘটনা। কারণ আপনি সরকারকে উৎখাত করেছেন, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সরকারের A to Z, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সরকারের প্রথম মানুষটা পর্যন্ত পালিয়েছে, আপনার স্পিকার সংসদের থেকে শুরু করে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়েছে। সেই সময়টা তারপরে আর মব থাকতে পারে না। এই যে আপনার একটা 32 নাম্বারকে কারণে অকারণে কি আছে 32 নাম্বারের মধ্যে আপনি বলেন, এটার যে অকারণে এখন পর্যন্ত এটাকে মব বলা হয়। কারণ আপনি যখন হাত তুললেন, একজন লোক পালিয়ে যাওয়া মানেই তো হাত তোলা, সর্বোচ্চ হাত তোলা। আপনি যখন হাত তুললেন তখন আপনার বিচার হবে, কিন্তু আপনার সঙ্গে আর কোনো ওই কাজটা হবে না, অভ্যুত্থানের কাজটা যেটা হতে পারত, বিপ্লবের কাজটা যেটা হতে পারত। তো আপনি এটা করা মানে আইনকে আপনি হাতে তুলে নিলেন। আইনকে আপনি যেই হন না কেন হাতে তুলে নিতে পারেন না। এই মুহূর্তে পুলিশের উপর যা হচ্ছে, এটা হাতে তুলে নিতে পারে না। আর পুলিশ তো রাষ্ট্রের সম্পদ, পুলিশ না থাকলে দেশের চরমভাবে অরাজকতা বৃদ্ধি পাবে। সো এই ট্রমাটাইজ পুলিশকে কিন্তু স্বাভাবিক জায়গায় ফেরত আনার দায়িত্ব আমাদের। একটা জায়গায় আমি এখন সুযোগ পাইলাম, আমি শিশির মনিরের একটা হাত ভেঙে দিলাম, কালকে সে সুযোগ পাইলো আমার 2টা হাত ভেঙে দিল, পরশুদিন আমি আবার সুযোগ পেলাম। এটা হয় না, চলতেই থাকবে বংশ পরম্পরা। এটার একটা জায়গায় বন্ধ করা উচিত, যে কাউকে ছাড় দেওয়া উচিত। এবং একটা জায়গায় এখানে আইনের জায়গায়, যেটা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে বলেছিলেন BBC বাংলার সাক্ষাৎকারে, মানে আই লাইক ভেরি মাচ, যে উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আমি প্রতিশোধ চাই না। দেখেন, শেখ হাসিনা তার পরিবারকে, তার দলকে, তার মানুষগুলোকে যে টর্চার করছে, পৃথিবীতে এমন টর্চার হয় না। হ্যাঁ, জামাত কেউ করেছে, কিন্তু বিএনপির মতো না। বিএনপি বড় দল, ওইভাবেই করেছে। একজন মানুষ মারা গেল, শেষ, আমাকে পৃথিবীর থেকে একদিন না একদিন যেতে হবে। আমি জামাতের ওই নেতাদের কথা বলছি। বাট একজন মানুষকে দেশ ছাড়া করলো, 17টা বছর তার বাইরে থাকতে হলে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কাউন্ট করা যায় বাইরে থাকলে। যখন আমি মনে করবো যে আমি দেশে আসতে পারছি না, এই যে বিদগ্ধ, এই যে মানে কি বলবো, এটার আমি আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। সেই মানুষটা যখন বলল যে আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। তো বিচার যদি চাই, আমরা প্রত্যেকেই তাহলে তাই চাইতে পারি। এখন কি হবে, আমি বিচার চাই, পুলিশ আমার সঙ্গে যা করেছে আমি বিচার চাই। পুলিশ, আমি যদি আশুলিয়ায় ওইখানে যাই, ওইখানে কে ছিল, তারা কে বেঁচে আছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। সে ছুটিতে ছিল না, সে কাজে ছিল। কাজে যদি থাকে, ওই 6টা পুলিশকে কিভাবে পুড়িয়ে মারা হলো, কিভাবে, তো এটা তারা কিন্তু এক্সপ্লেন করতে বাধ্য, এবং সেটার বিচার হওয়া জরুরি। সেটার জন্য আরও 12টা পুলিশকে আমি মেরে ফেলবো, এটা জরুরি না। সেটা মনে রেখে আমি 36টা পুলিশের উপর করবো, তাহলে কি হবে? পুলিশ একটা পার্ট, আমরা একটা পার্ট। নো, পুলিশ আমাদের অধস্তন, আমাদের জন্য সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট। পুলিশ আমাদের সেবা করবে। তো সেবার যে মানুষগুলোকে আমি মেরে ফেলবো, তাহলে একটা সময় আমাকে সেবা করবে কে?